হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডার্ক মুন দি ব্লাড অল্টারের এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে খান সহ তার ক্লাসমেটরা দারদানের মুখোমুখি হয়। সেখানে খান বুঝতে পারে যে দারদান তাকেই নিতে এসেছে, আর দারদানের সাথে লড়াই করা এক প্রকার বোকামি হবে, কারণ দারদানের শক্তি তাদের থেকেও অনেক বেশি। এরপরে দারদান খানকে নিয়ে ওই মহলের মধ্যে ফিরে যায় যেখানে সোহাকে বন্দি করে রেখেছে সে। অন্যদিকে আমাদেরকে ওই 7জন ভাইকে দেখানো হয় যারা কিনা এখনো ওই ফরেস্টের মধ্যে আছে। তখন হেলি লক্ষ্য করে যে তাদের শক্তিগুলো ধীরে ধীরে কমে আসছে, যে শক্তিগুলো সুহা তাদেরকে ওই দুই বোনের সাথে যুদ্ধ করার সময় দিয়েছিল। তখন আমাদেরকে সুহাকে দেখানো হয় যার কিনা চুলগুলো কালো থেকে ধীরে ধীরে সাদা হয়ে আসছিল। বন্ধুরা, চুলের রং কালো থেকে সাদা হয়ে যাওয়ার মূল কারণ হলো যে সুহা ওই দুই বোনের সাথে যুদ্ধ করার সময় ওই 7জন ভাইকে অনেক পরিমাণ শক্তি দিয়েছিল, যার কারণে তার নিজের শক্তিও কমে আসছে। আর শক্তি কমে আসার মূল লক্ষণই হলো যে চুলের রং কালো থেকে সাদা হয়ে যাওয়া। যাই হোক, এরপরে দারদান খানকে সেখানে নিয়ে গিয়ে খানকে বলে যে তার হাত কেটে তাকে রক্ত দেওয়ার জন্য। দারদান তখন খানের রক্তগুলো নিয়ে সেগুলো পান করা শুরু করে, কারণ খানের মধ্যে গড ভলগারের রক্ত রয়েছে। এরপরে দারদান খানকে বন্দি করে নেয়। দারদান ওই অ্যানশিয়ান্ট লিপিটি পরে অসীম শক্তিশালী হওয়ার রিচুয়ালটা শুরু করে দেয়। তখনই খান একটি আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটি ছিল যে লাইকান থ্রোপ, লাইকান থ্রোপ। মূলত এই আওয়াজটি ছিল ওলফ গডের। তখন সরাসরি খান ওলফ গডের সাথে মুখোমুখি হয়। ওলফ গড খানকে বলে যে আমার রক্ত তোমার শরীরের মধ্যে রয়েছে, আমার শক্তিগুলো তুমি ব্যবহার করতে পারবে। খান, দ্রুতই তোমার ভিতরের শক্তিগুলো জাগ্রত করো। সেটি বলতে না বলতেই খান একটি ওয়ার উলফে পরিণত হয়ে যায়। বন্ধুরা, খান কিন্তু এতদিন ওয়ার উলফে পরিণত হতে পারছিল না, কিন্তু এবার সে একটি পূর্ণাঙ্গ ওয়ার উলফে পরিণত হতে পেরেছে। খান তখন খাঁচা থেকে বের হয়ে সরাসরি দারদানের উপর আক্রমণ করে দেয় এবং বন্দি করে রাখা সকল ওয়ার উলফদেরকে মুক্তি করে দেয়। কিন্তু দারদানের শক্তিও কম নয়। সে তার হাতে থাকা ম্যাজিক্যাল বিম দিয়ে খানের উপর আক্রমণ করে দেয়, যার কারণে খান ওপর থেকে একেবারে নিচে পড়ে যায় এবং সে অনেক আহত হয়। যখন দারদান সরাসরি খানকে মারতে আসছিল, তখনই সেখানে উপস্থিত হয় হেলি এবং ওই সকল ভাইয়েরা। তাদের সকলের দারদানের সাথে চরম যুদ্ধ শুরু হয়। দারদান তার অশুভ শক্তি নিয়ে 7জন ভ্যাম্পায়ার ভাইকে কোণঠাসা করে ফেলে। ভাইদের শক্তি ক্রমশ ফুরিয়ে আসছিল এবং তাদের বিশেষ ক্ষমতাগুলো কাজ করছিল না। দারদানের মূল লক্ষ্য ছিল সুহাকে ছিনিয়ে নেওয়া, কারণ সুহার ভেতরে থাকা প্রাচীন শক্তিই ছিল দারদানের পরম আরাধ্য। যুদ্ধের মাঝখানে অনেকগুলো ভ্যাম্পায়ার এসে খান সহ ওই সকল ওয়ার উলফদের উপর আক্রমণ করে দেয়। খানরা এবং ওই 7জন ভাইয়েরা ওই সকল ভ্যাম্পায়ারদের সাথে যুদ্ধ করলেও দারদান এবং ওই সকল ভ্যাম্পায়ারদের শক্তির সামনে তারা দুর্বল হয়ে পড়ছিল। হেলি অনেকবার ওই পুরনো ছুরিটি দিয়ে দারদানের পেটে ঢুকে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু হেলির শক্তি কমে যাওয়ায় দারদানের সামনে সে পারে না। যুদ্ধের মাঝখানে দেখা যায় যে সোহা যদিও অচেতন বা দুর্বল অবস্থায় ছিল, তবুও তার আধ্যাত্মিক শক্তি ভাইদের রক্ষা করছিল। যখন তাদের শক্তি শেষ হয়ে আসছিল, তখন সোহার সাথে তাদের পুরনো জন্মের স্মৃতিগুলো ভেসে ওঠে। হেলি এবং বাকিরা
বুঝতে পারে যে তারা কেবল এই জন্মের বন্ধু নয়, বরং কয়েকশো বছর ধরে তারা সুহাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। খান এবং ওই 7 জন ভাইয়েরা বীরত্বের সাথে লড়াই করলেও দারদান অত্যন্ত চতুর এবং শক্তিশালী ছিল। এপিসোডের শেষের দিকে এক ধরনের হতাশা কাজ করে, কারণ ভাইদের শরীরের রং এবং চোখের জ্যোতি ম্লান হতে শুরু করে, অর্থাৎ সুহার মতো তাদের শক্তিগুলো হারিয়ে যাচ্ছে এবং তাদের সকলের চুলও সাদা হয়ে গেছে। অন্যদিকে দারদান তার রিচুয়াল সম্পূর্ণ করে ফেলে এবং সে এখন অসীম শক্তিশালী হওয়ার খুব কাছেই। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।